নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। আজ বিশেষ টক শোতে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো তা এই মুহূর্তে ত্রিপুরার রাজনীতির কেন্দ্রবিন্দুতে। তীব্রমাথা বলছে যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ ত্রিপুরার জনজাতি অস্তিত্বের উপর হুমকি। কিন্তু প্রশ্ন উঠছে, এই আন্দোলন কতটা বাস্তব আর কতটা রাজনৈতিক? এই অনুপ্রবেশের বিরুদ্ধে আওয়াজ কি আমরা জনজাতিদের অধিকার রক্ষার লড়াই বলবো, নাকি নির্বাচনী কৌশল বলবো? তীব্রমাথার বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে আজ একটি অরাজনৈতিক সমাবেশ অনুষ্ঠিত হয় রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে। আর এই সমাবেশ আজ আবার বহু প্রশ্নের জন্ম দিয়ে গেল। অতি সত্বর রাজ্যে অবৈধ অভিবাসীদের চিহ্নিত করে পুশব্যাক না করা অবধি আন্দোলন চালিয়ে যাবার হুঁশিয়ারি দিয়েছে রঞ্জিত দেববর্মা। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অবশ্য আগেই জানিয়েছেন, গ্রাউন্ড অপারেশন, সীমান্তে নজরদারি ও আটক বৃদ্ধির ফলে শেষ 6 মাসে রাজ্যে বাংলাদেশি অনুপ্রবেশ অনেকটাই কমেছে। তিনি জানিয়েছেন, ত্রিপুরা সরকার কোনো অবস্থাতেই বাংলাদেশি বা রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের রাজ্যে বসবাস করতে দেবে না এবং আইনি প্রক্রিয়া শেষে তাদের ফিরিয়ে দেবার ক্রমান্বয় প্রক্রিয়া চলছে। কিন্তু তারপরও ত্রিপুরায় বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে কেন? ত্রিপুরা জিও পলিটিক্যালি একটি স্পর্শকাতর রাজ্য, যেখানে অনুপ্রবেশকারীদের মাধ্যমে চোরাচালান, জাল ডকুমেন্ট, ধর্মীয় উগ্রবাদ ইত্যাদি প্রসারিত হতে পারে এবং দেশের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। তীব্রমাথার বক্তব্য হলো, অবৈধ অনুপ্রবেশকারীরা রেশন, ভোটার কার্ড, বাসস্থান সুবিধা পাচ্ছে, যা আইন মেনে থাকা নাগরিকদের অধিকারে হস্তক্ষেপ করছে। তবে একাংশ বিশেষজ্ঞরা মনে করছেন, জনজাতি ভোট ব্যাংক জোরদার করার লক্ষ্যেই এই ইস্যু আগে উত্থাপিত হয়েছে, এখনো হচ্ছে। অনেকেই প্রশ্ন করছেন, এডিসি নির্বাচনের আগে তীব্রমাথা কি এই ইস্যুর মাধ্যমে একদিকে সরকারকে চাপে রাখতে চাইছে আর অন্যদিকে পাহাড়ে দলের জনপ্রিয়তা ধরে রাখতে চাইছে? অনুপ্রবেশকারীদের পুশব্যাকের দাবিতে একটি বিশেষ টক শোতে আজ আমরা আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সিপিআই নেতৃত্ব রাসবিহারী ঘোষকে এবং বিশিষ্ট আমরা বেঙ্গলি নেতৃত্ব গৌরাঙ্গ রুদ্রপালকে। নমস্কার। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। অনুপ্রবেশকারী যে ইস্যু এই মুহূর্তে রাজ্যের রাজনীতির কেন্দ্রবিন্দু হয়ে গেছে, সে বিষয় নিয়ে আলোচনা করবো, তাই আপনার সঙ্গে থাকুন। রাসবিহারী বাবু, প্রথমে আপনার কাছে আসি। তীব্রমাথা বিধায়ক রঞ্জিত দেববর্মার নেতৃত্বে বারবার অনুপ্রবেশ ইস্যু তুলে ধরা হচ্ছে এবং আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। এটা কি সত্যিকারের নৃগোষ্ঠীদের সুরক্ষার দাবি নাকি নির্বাচনী কৌশল? কি মনে করেন আপনারা? আমরা এবং আমি এবং আমার দল সিপিআই এখন যে তীব্রমাথার যে স্লোগানটা আমরা দেখি যে প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেদিন কংগ্রেস থেকে বেরিয়ে এসে মতাটা গঠন করেছে, প্রথম ছিল সামাজিক সংস্থা, পরবর্তীকালে দেখলাম যে তীব্রমাথা একটা দল গঠন করেছে। সেই দলটা গঠন হওয়ার পরে, কারণ উপজাতিদের সাথে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক আছে, কারণ ত্রিপুরা রাজ্যে এক সময় প্রথমেই আমরা ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ করেছিলাম, কাজে উপজাতিদের সম্পর্ক আমাদের সাথে দীর্ঘদিন। আমি তাদের আচার আচরণ, তাদের মানসিকতা আমরা ভালো বুঝতাম। উনি যখন আসেন, মাধববাড়ির ঘটনার থেকে সারা ত্রিপুরা রাজ্যে তীব্রাসা যে স্লোগানটা, সমস্ত উপজাতির একটা বিরাট অংশকে ওরা দায়িত্ব অভিমান দেওয়ার একটা চেষ্টা করেছে এবং আশা সেই কারণে আজকে ত্রিপুরার ইয়ংদের মধ্যে, বয়স্কদের মধ্যে সেটা কম, কিন্তু ইয়ং জেনারেশনের মধ্যে এমনভাবে একটা দায়িত্ব অভিমান তৈরি হয়েছে যেটা আগামীতে ত্রিপুরাতে একটা বিপজ্জনক ঘটনা ঘটতে পারে। এবং এই দায়িত্ব অভিমানের প্রশ্নেই আজকে ত্রিপুরা রাজ্যে প্রদ্যুৎ কিশোর বাবু দেখলেন
যে আমি রাজনীতি করতে এসেছি, আমি আমাদের ত্রিপুরা, আমার বাপ দাদা তারা 500 বছর রাজত্ব করছে, সেটা আমাদের ছিল। কিন্তু আমরা দেখলাম যে এটা আমাদের ত্রিপুরার যারা ইয়ং জেনারেশন, আমাদের একটা বিনম্র অনুরোধ থাকবো আমার থেকে এবং আমাদের পার্টির থেকে, যে এদের 500 বছরে যারা বংশ পরম্পরায় রাজ্যটা তাদের রাজত্ব ছিল, আমরা যদি দেখে সেই 500 বছরে উপজাতিদের জন্য কি কি করেছে। না ছিল স্কুল, না ছিল চিকিৎসার ব্যবস্থা, সমস্ত উপজাতির অংশের মানুষ প্রায় অর্ধ উলঙ্গ জীবনযাপন করত, তাদের পোশাক ছিল না, কিছুই ছিল না, তাদের কোন রকমের সুবিধা ছিল না। বরঞ্চ আমরা দেখছি সেই রাজারা তুতন প্রয়োগ করেছিল, জোর করে তাদের কাজ করানো, বিনা পয়সায় কাজ করানো, এবং তাদের সর্দাররা গ্রামে গ্রামে গিয়ে সে সমস্ত আদায় করে নিত। অনেক যন্ত্রণা, অনেক ঘটনা ছিল সেখানে। সেটা আমাদের ইয়ং জেনারেশন যারা এখন উপজাতিদের মধ্যে শিক্ষিত ছেলে হয়েছে, পড়াশোনা করা দরকার। এবং আমি মনে করি যে এদের যদি গুগলে সার্চ করে আমরা 1000 বছর 5000 বছরের কথা জানতে পারি। তাদের যে বংশ পরম্পরা, যে রাজত্ব ত্রিপুরাদের জন্য কি করেছিল, করে নাই। ফলে আমরাই কমিউনিস্ট পার্টির দ্বারা নিয়ন্ত্রিত, আমাদের সমর্থনে দশরথ দেব, অঙ্কুরদেব বর্মারা সেদিন ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ করেছিল ত্রিপুরাদের, যাতে এরা শিক্ষা দীক্ষা স্কুলে যায়। এবং আমাদের নেতৃত্বই গণমুক্তি পরিষদের একটা সারা ত্রিপুরা রাজ্যে একসঙ্গে 276টি স্কুল খোলা হয়েছে। ওকে, রাজবীর বাবু, আমি আপনি টক শোতে আছেন, আমাদের এজেন্ডা আছে অনুপ্রবেশকারী, আপনি তো অবশ্যই সেখানে আসতে হবে, কারণ আপনি অনেকটাই চলে গেছেন রাজবংশে এবং বামফ্রন্ট কি করেছে সেই ঘটনা আপনি বলছেন। আমরা এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বর্তমানে যে ইস্যুটা এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে ভীষণভাবে উত্তপ্ত হয়ে উঠছে, সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের নিয়ে বা তাদের চিহ্নিতকরণ এবং তাদের পুশব্যাক ইস্যুতে তিপ্রামথা এবং বিশেষ করে তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মা, যিনি এই বিষয় নিয়ে ভীষণভাবে আন্দোলন করছেন, আমরা সেই বিষয় নিয়ে কথা বলছি যে আপনারা কি মনে করেন। অনেকেই বলছেন যে এটা নির্বাচনী একটা কৌশল। তো সিপিআই বা এবং আপনি ব্যক্তিগতভাবে কি মনে করেন, আপনাদের অবস্থান কি? এটা নৃগোষ্ঠীদের সুরক্ষার দাবি নাকি নির্বাচনী কৌশল? আপনি শুরু করবার আগে, আপনাকে আরেকবার যাওয়ার আগে আমরা দর্শক বন্ধুদের একবার একটু দেখাতে চাইবো আজ রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে যে সমাবেশ হয়, যেটি অবশ্যই রঞ্জিতবাবু বলছিলেন যে এটি একটি অরাজনৈতিক মঞ্চ। সেই মঞ্চ থেকে আমরা দেখেছি জাতীয় পতাকা নিয়ে সেখানে সমাবেশ স্থলে সবাই অংশগ্রহণ করেছে। সেখানে কি বক্তব্য রেখেছেন এবং সেখানে বক্তব্যের একটু সামান্য অংশ আমি অবশ্যই আপনাদের শোনাতে চাইবো, একটু আপনারা শুনুন। কেন্দ্র সরকারকে বলতে চাই, রাজ্য সরকারকেও বলতে চাই, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে যে নোটিফিকেশনটা বাইর করা হয়েছে, সেই নির্দেশনা অনুসারে ভারতবর্ষের সেই গুজরাটে, মহারাষ্ট্রে, দিল্লিতে, হরিয়ানায়, তামিলনাড়ু, আসাম, অরুণাচল প্রদেশে যে নির্দেশিকাকে কার্যকরী করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে, ত্রিপুরাতেও তাই যেন আর বিলম্ব না করে পদক্ষেপ নেওয়া হোক। নতুবা আগামী দিন এই নির্দেশিকাকে কার্যকরী করার জন্য যা আন্দোলন করার প্রয়োজন, যত কঠোর আন্দোলন করার প্রয়োজন, সেই আন্দোলন আমরা করব। এই মঞ্চ থেকে আমি ঘোষণা দিচ্ছি। আমি সবাইকে বলতে চাই, আজকে মিডিয়া এবং সারা ত্রিপুরা 6 পঞ্চের জনগণের সামনে বলতে চাই, এই আন্দোলন থেকে আমরা ছেড়ে পালিয়ে যাব না। আমি রঞ্জিত দেববর্মা বলছি। আপনারা জানেন, আমি 1997 সালে সুইজারল্যান্ডে এসে জাতিসংঘে গিয়ে এই ইলিগাল মাইগ্রেন্টের কথা তুলে ধরেছি, প্রথম ত্রিপুরা থেকে প্রতিনিধি হিসাবে তুলে ধরেছি। নিশ্চয়ই আপনারা জানেন, আজও আমি এই অবৈধ তৎকালীন পূর্ব পাকিস্তান, আধুনিক বাংলাদেশ থেকে আগত বেআইনি অনুপ্রবেশকারীদের
শনাক্ত করে তাদের দেশে সসম্মানে পাঠানোর জন্য আমি লড়াই করে যাচ্ছি এবং করে যাব। আপনারা শুনলেন আচ্ছা ওনার বক্তব্যের একটি অংশ আমরা আপনাদের শোনালাম। রাসবিহারী বাবু, আপনার কাছে ছিলাম, আমরা সেটাই জানতে চাইছিলাম যে এনাদের এই যে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি এবং এই বিষয় নিয়ে ওনাদের এই যে সমাবেশ করছেন, বিক্ষোভ সমাবেশ করছেন, এটা কি আপনাদের মনে হয় যে নৃগোষ্ঠীদের সুরক্ষার দাবি, নাকি এটা কোনোভাবে একটা নির্বাচনী কৌশল বলে আপনাদের মনে হয়? ওইটা শুধু একটা রাজনৈতিক চাল। আচ্ছা, ত্রিপুরা মাতার যে রাজনীতি, সেইখানে যে সমস্ত স্লোগান দিয়ে গ্রেটার ত্রিপুরাল্যান্ড স্লোগান, সেই স্লোগানটা যখন বাস্তবিত হয় নাই, এবং যেখানে তারা অনেকগুলো চুক্তি, কি চুক্তি করেছে আমরা জানি না। উনি বলেছেন যে চুক্তি হয়েছে কেন্দ্রীয় সরকারের সাথে, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে, ত্রিপুরা অ্যাকর্ড, যেটা ত্রিপুরা। এখন প্রশ্ন সেটা প্রকাশিত হয়নি। এখন দেখলেন যে উনার সাথে কি চুক্তি, কি বিষয় আমরা জানি না, কিন্তু এখনকার যে স্লোগানটা, এই স্লোগানটা আসলে পলিটিক্যাল। যেহেতু এখন অনেক ত্রিপ্রাসা দেখছে যে আমরা তো দেখলাম এদের স্লোগান, আমরা যদি এডিসি পাই, সরকার যাতে আমাদের ডাইরেক্ট ফান্ড প্লেস করে, আমরা সেই কথাটা বলছি বা সেটা করব, কিন্তু এখন ডাইরেক্ট ফান্ড করে নাই, প্লেস করে নাই, সেই বিষয়ে তাদের কোনো আন্দোলন নাই। স্কুলগুলি প্রায় টিচারবিহীন, পাহাড়ের স্কুলে একজন টিচার, কোনোটা দুইজন টিচারের বেশি নাই। ওকে, আমি আসবো আপনার কাছে রাসবিহারী বাবু। এটা রাজনৈতিক কৌশল আপনি বললেন, আমি একটু গৌরাঙ্গবাবুর কাছে জানি। গৌরাঙ্গবাবু, আপনার কি মনে হয় ত্রিপুরা মাতার দাবি কি জনজাতিদের অধিকারের চেয়ে বেশি মানে রাজনৈতিক অবস্থান? আপনি যদিও এই বিষয় নিয়ে আগে আপনার অবস্থান স্পষ্ট করেছেন, তবুও আজকের যে অরাজনৈতিক একটি মঞ্চ থেকে ত্রিপুরা মাতার বিধায়ক রঞ্জিত দেববর্মা যিনি বলছেন যে উনি 97 সালে সুইজারল্যান্ডে জাতিসংঘের কনভেনশনে গিয়েও, সেখানে গিয়ে উনি ইলিগাল মাইগ্রেন্টস এর কথা উত্থাপন করেছিলেন, ত্রিপুরার কথা উনি বলেছিলেন, এবং উনি একটা কথা এই জায়গাটাতে বলছিলেন যে পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশ থেকে, অর্থাৎ তাহলে যদি পূর্ব পাকিস্তান বলা হয় তাহলে 1971 24শে মার্চের আগের কথা বলা হচ্ছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে মানে কি মনে হয় আপনাদের, এটা কি জনজাতিদের অধিকারের চেয়ে রাজনৈতিক অবস্থান বেশি, নাকি জনজাতিদের অধিকারের জন্যই কথা বলা হচ্ছে বলে মনে করছেন? নমস্কার সবাইকে। অ্যাকচুয়ালি যেই স্লোগানকে সামনে রেখে বা যেই ভাবনাকে সামনে রেখে এই রঞ্জিত বাবুদের যে দল ত্রিপুরা মাতার উত্থান, পুইলা জাতীয় উলু পার্টি, গো ব্যাক বাংলাদেশি, এই স্লোগানের ভিত্তিতে এই দলটা জন্ম হয়েছে। একটা দল, একটা অর্গানাইজেশন যারা মানুষের কল্যাণ করতে চায়, তার একটা সুস্পষ্ট পরিকল্পনা দরকার, আদর্শ দরকার। সেটা কি, সেটি তো আমাদের কাছে ক্লিয়ার না। নিজেদের জাতিভিত্তিক সেন্টিমেন্ট দিয়ে, সুরসুরি দিয়ে, কি বলবো, নেরু সেন্টিমেন্ট দিয়ে, উস্কানি দিয়ে কিছুদিনের জন্য মানুষকে সংহত করা যায়, সংঘবদ্ধ করা যায়, পাশে পাওয়া যায়, কিন্তু মানুষের কল্যাণ করতে না পারলে মানুষ চিরদিন পাশে থাকবে না। আজকে মাথা এখন পাওয়ারে রয়েছে এডিসিতে, এই কবছরে কি করতে পারলো এডিসির মানুষ, উপজাতিরা এখন উপলব্ধি করতে পারছে। তো এই ক্ষেত্রে তাদের যে ব্যর্থতা এখন দিন দিন প্রকট হচ্ছে। এখন নির্বাচনের ফিল্ডে যদি, বা কি বলবো, রাজনীতির ফিল্ডে টিকে থাকতে হয়, একটা না একটা সেন্টিমেন্ট দিতেই হবে, যেহেতু কোনো আদর্শ নেই, কোনো পরিকল্পনা নেই, সুষ্ঠু পরিকল্পনা। তো এইটাই একটার পর একটা, গ্রেটার ত্রিপুরাল্যান্ড, তারপর আমরা দেখলাম রোমান হরফে ককবরক ভাষার লিপি চালুর দাবি, ইত্যাদি ইত্যাদি করে এখন নতুন করে সুরসুরি আরম্ভ হলো কি অনুপ্রবেশ হটাও। প্রশ্ন হচ্ছে অনুপ্রবেশকারী কারা? এরা এখানে মেনশন করেছে বাঙালি, বাঙালি রোহিঙ্গাদের কথা উঠে এসছে। তো এই ক্ষেত্রে বাঙালি বলা হয়নি, বাংলাদেশি এবং রোহিঙ্গা, বাংলাদেশি বাঙালি ঘুরে ফিরে কথাটা একই দাঁড়াচ্ছে। যাই হোক, এনিওয়ে, এই নিয়ে আমাদের যে অবস্থান, বক্তব্য, অনুপ্রবেশ প্রশ্নে, অনুপ্রবেশ না, অবৈধ অনুপ্রবেশকারী যারা দেশের হিতের জন্য, যারা দেশের সংহতির পক্ষে বিপজ্জনক, তাদের ব্যাপারে তাদেরকে বহিষ্কার করা বা নিজ দেশে ফেরত পাঠানো, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই, আমাদের কোনো দ্বিমত নেই। তো তাদের টার্গেট কিন্তু
রোহিঙ্গারা আসছে, তারা সংখ্যায় আর কত? মূল টার্গেট এই যে আপনি বললেন ৭১-এর কি বলবো ২৪শে মার্চ, এর পরে যারা এসছে অনুপ্রবেশকারী বলতে তাদেরকে ওরা মেনশন করতে চাইছে এবং তাদের বহিষ্কার চাই। এই নিয়ে আজকে গোটা দেশ জুড়েই চলছে। আমরা দেখছি যে বাংলা ভাষায় কথা বললেই, বাঙালি পরিচয় পেলেই মানে এখানে থাকছে, দীর্ঘদিন ধরে থাকছে, মানে বাড়িঘর, দোকানপাট, সাইনবোর্ড গুটিয়ে দেওয়া হচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে, জোর জবরদস্তি করে বাংলাদেশে ফেরত পাঠাবার জন্য চেষ্টা করা হচ্ছে। এই মতে সমর্থক হচ্ছে ওরা। এরাও চাইছে এইভাবে ত্রিপুরাতে এই কাজটা শুরু করুক গভর্নমেন্ট। তো এই বিষয়ে যে পলিটিক্সটা চলছে এবং এদের যে জাতি বিদ্বেষী আচরণ, কথাবার্তা, ছাল চামড়া তুলে দেওয়া হবে, অগণতান্ত্রিক কথাবার্তা, এটা কোনো মতে মানা নেওয়া যায় না। আজকে অনুপ্রবেশ সমস্যা কোথায় নেই বলুন তো দেখি? বাংলাদেশ আমাদের পাশের দেশ, নতুন যারা ইউনুস এসছে তার আসার পর ইসলামী মৌলবাদীদের কারণে আজকে ওইখানকার ধর্মীয় সংখ্যালঘু হিন্দু সহ তাদের উপর টর্চার হচ্ছে। পরিস্থিতির কারণে আত্মরক্ষার প্রয়োজনে, ধর্মরক্ষার প্রয়োজনে এরা কিছু কিছু মানুষ, সবাই না, মুষ্টিমেয় কিছু কিছু মানুষ প্রাণ বাঁচানোর তাগিদে চেষ্টা করছে সীমান্তবর্তী রাজ্য ত্রিপুরা, কি বলবো, পশ্চিমবঙ্গ ইত্যাদি রাজ্যে প্রাণ রক্ষার জন্য কেউ কেউ ছুটে আসছে। এটা যারা চিরস্থায়ী থাকবে এখানে এমন মানসিকতা নয়। তো যাই হোক, যদি এমন কেউ আসে গভর্নমেন্ট তাদেরকে ফেরত পাঠানোর ব্যবস্থা করবে, এই নিয়ে চাল চামড়া তুলে দেবে, বা এবং আগের যারা এসেছিল তাদেরকে টার্গেট করে থাকতে পারবে না। এগুলি রাজনৈতিক উদ্দেশ্য এবং তাদের এই সামনের দিনে এডিসি নির্বাচন বলেন বা তাদের সেন্টিমেন্ট ডাউন হচ্ছে পার্টির কে ধরে রাখার জন্য। আপনি বলছেন তাহলে যখনই কোনো নির্বাচন আসে ত্রিপুরামথার যেহেতু নির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই বা নির্দিষ্ট কোনো সংবিধান নেই, আপনি বলছেন যে কোন একটা ইস্যুকে সেন্টিমেন্ট হিসেবে ওনারা সামনে নিয়ে আসেন এবং একটা ইস্যুকে ধরে, সেন্টিমেন্ট ধরে সেখানে রাজনীতি করেন। আপনার বক্তব্য সেখানে ত্রিপুরামথা সেভাবে করছে। ওকে, আমি আসি রাজবিহারী বাবু। এই যে আপনি কিছুক্ষণ আগে জিএমপির কথা বলছিলেন এবং বলছিলেন যে জিএমপির সঙ্গে আপনারাও জিএমপি করেছেন এবং উপজাতিদের যখন রাজন্য আমলে তাদের উপজাতি বলুন বা জনজাতি বলুন, আজকাল ত্রিপুরাসহ বলা হচ্ছে। এখন আমাদের তো জিএমপি না, ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ, ত্রিপুরা জিএমপি। আচ্ছা আচ্ছা, ত্রিপুরা রাজ্য গণমুক্তি পরিষদ। এবার আপনি বলছিলেন এখন এই যে বর্তমানে ত্রিপুরামথা দল যেভাবে অনুপ্রবেশকারীর ইস্যু নিয়ে যেটা উত্থাপিত হচ্ছে এবং ওনারা চাইছে যেটা বিভিন্ন রাজ্যে যেভাবে কেন্দ্র সরকার থেকে বাংলাদেশিদের চিহ্নিত করে, রোহিঙ্গাদের চিহ্নিত করে, বিদেশি অবৈধ অভিবাসী যারা তাদেরকে চিহ্নিত করে ডিপোর্ট করা হয়েছে, ওরা চাইছে ত্রিপুরাতেও সেটা খুব শিগগিরই সেটাকে করা হোক। এখন এটা করে কি এই ইস্যু সামনে এনে কি জনজাতি ভোটারদের কাছে নিজেদের রক্ষক হিসেবে প্রমাণ করতে চাইছে ত্রিপুরামথা? কি মনে করছেন? আমার মনে হয় যে এই যে ইস্যুটা ওরা তুলছেন, ত্রিপুরার শিক্ষার উন্নয়ন, স্বাস্থ্যের উন্নয়ন, তার কর্মসংস্থানের কোন স্লোগান নেই। একটা জাতি গোষ্ঠী কি যদি শিক্ষিত না হয়, একটা জাতি গোষ্ঠীর যদি তার কর্মসংস্থান না থাকে, একটা জাতি গোষ্ঠীর যদি তার খাদ্যের গ্যারান্টি না থাকে, এই জাতি গোষ্ঠীরে শক্তিশালী করা যায় না, অগ্রগতির পক্ষে নেওয়া যাবে না। আমরা ত্রিপুরামথা বা রঞ্জিত বাবুর সেই বক্তব্যের মধ্যে সেটা দেখলাম না যে আমাদের যারা ত্রিপুরাসা, এদের আমরা এই উন্নয়ন করতে চাই, তাদের শিক্ষা করতে চাই, আমরা ইউনিভার্সিটি করতে চাই এডিসির ভিতরে, আমরা সেখানে বড় হসপিটাল করতে চাই, আমরা সমস্ত স্কুলগুলোতে সমস্ত ক্লাসের টিচার চাই, আরো শিক্ষার মান উন্নয়ন করতে চাই। তাহলে বুঝতে পারতাম যে ওরা ত্রিপুরার উন্নয়নের জন্য, ট্রাইবেলদের রক্ষার জন্য, ট্রাইবেলদের ডেভেলপমেন্টের জন্য, ট্রাইবেলদের শিক্ষার জন্য যদি আন্দোলন, বুঝতাম যে এটা এরা ট্রাইবেলদের জন্য বলছে। এখন একটা ইস্যু যে অনুপ্রবেশ, আমরা কমিউনিস্ট পার্টি সব সময় বলি, আগেও বলছি, এখনো বলছি যে আমরা অনুপ্রবেশের পক্ষে না, কিন্তু যারা কোনো সময় লুকিয়ে টুকিয়ে আসে সেখানে সরকারের একটা নিশ্চয়ই দায়িত্ব থাকে। কিন্তু আমরা সিপিআই কোনো সময় সে অনুপ্রবেশের পক্ষে না, কারণ অনুপ্রবেশের মাধ্যমে দিয়ে কিছু সন্ত্রাসবাদী দল আমাদের ত্রিপুরা এবং ভারতবর্ষের কোথায় কোথায় আসে, সেটা তো আমরা দেখলাম বোম্বেতে, আমরা দেখলাম পার্লামেন্টে আক্রমণ, আমরা দেখলাম কাশ্মীর, অনেকগুলি আছে। সেটার জন্য আমরা সেটা তার পক্ষে থাকি না।
কিন্তু প্রশ্ন হলো ত্রিপুরা রাজ্যের এই যে একটা যাইতে হবে, আমার প্রশ্ন হলো যে রাজনৈতিক আমাদের একটা পিছনে যেতে হইব আমাদের। ত্রিপুরার রাজ্যে আমরা সেটা দেখেছি 78 এরা যখন যুব সমিতি করে, আমাদের পিছনে যাওয়া একটু দরকার, সেই কারণেই 78 যখন ত্রিপুরা উপজাতি যুব সমিতি গঠন হলো, এবং সেই যুব সমিতিতে উদ্বোধনে গেলেন ত্রিপুরার বিভু রানী দেবী, সেইখানে একটা হলেন। সেই সময় আমরা কি দেখলাম, কিছুদিন পর আবার বিজয় রাঙ্কল বাবুরা ত্রিপুরা সেনা গঠন করল। আমাদের অতীতটা দেখতে হবে যে ত্রিপুরার উন্নয়নের চেয়ে আমরা তো ত্রিপুরা রাজ্য গণিমুক্তি পরিষদ আমাদের পার্টির সর্বভারতীয় ক্ষেত্রে যে সমস্ত শ্রেণী গোষ্ঠী বা জাতি গোষ্ঠী শিক্ষার দিক থেকে পেছনে, অর্থের দিক থেকে পেছনে, উন্নয়নের দিক থেকে পেছনে, তার এলাকার উন্নয়নে আমরা সবসময় তাদের পক্ষে, সেটা শুধু ত্রিপুরা না, সারা ভারতবর্ষে, তারা পৃথিবীতে আমরা তাদের পক্ষে থাকি। এবং ত্রিপুরারা যেহেতু, আমরা যদি গণমুক্তি ত্রিপুরা রাজ্য গণপরিষদ সেই দিন যদি আন্দোলন না করত, সেই দিন যদি ত্রিপুরাতে স্কুলগুলি না করতো, আজকে এই যে ত্রিপুরাতে আমরা দেখি ইঞ্জিনিয়ার, ডাক্তার, প্রফেসর অনেক হয়েছে। এবং সর্বোপরি বলবো যে ল্যাব গভর্নমেন্ট আসার পর 100% সংবিধান যে ক্ষমতা আছে সেটা প্রয়োগ করছে। কিছু ভুল ত্রুটি হয় না, সেটা আমরা বলছি না। এবং সেই কারণে আজকে যেমন কিছুদিন আগে জমাতিয়া হুদা, যিনি রাষ্ট্রপতি পুরস্কার পাইছেন, তিনিও সেদিন দেখলাম বললেন যে ত্রিপুরার বামফ্রন্টে আইবার আগে খুব গরিব ছিল। বামফ্রন্ট আসার পরে আজকে ত্রিপুরার যে ছেলেরা লেখাপড়া শিক্ষা উন্নয়ন হয়েছে। আমার কথা না, যারা তাদের ধর্মগুরু বা তাদের, সেটা। এখন প্রশ্ন হলো যে আমরা যদি অতীতটা দেখি, আমরা ত্রিপুরা রাজ্য গণিমুক্তি, এবং সেই সময় আমাদের পার্টি ত্রিপুরাতে আমরা সেই কথা বলছি, যখন দেশ ভাগ হলো, দেশ ভাগের স্লোগান, যখন দেশটা ভাগ, তখন প্রথা ছিল পাকিস্তান থেকে যারা আসবে, কে কোন ভাষার প্রশ্ন না, ভাষার প্রশ্ন, যারা পাকিস্তান থেকে সেখানে আসবে তাদের পুনর্বাসনের দায়িত্ব কেন্দ্র সরকার দেবে, সেটা ছিল কথা। কিন্তু দুর্ভাগ্য দেখলাম, আমি কোনো জাতি গোষ্ঠী বুঝি না, এরা আমাদের ভারতবর্ষের যারা একটা অংশ আছে, বাঙালি অংশের মানুষ, তাদের সেইভাবে ব্যবস্থা হয়নি। আজও আমরা পশ্চিমবাংলা দেখি কয়েক কোটি, এদের হয় নাই। তো এখন প্রশ্ন, এখন সেই যে বিষয়গুলি, আমার ত্রিপুরা রাজ্যে আমরা দেখি যে সেই যুব সমিতি থেকে শুরু করে আমার দেশের উগ্রপন্থা তৈরি হয়েছে। এই যে ত্রিপুরা রাজ্যের, আমি বলছি না যে আজকে যদি ত্রিপুরা রাজ্যে উগ্রপন্থাটা এত বছর ছিল, সেখানে পাহাড়ের উন্নয়ন প্রায় স্তব্ধ হয়ে গেছিল, কিন্তু আমার পুলিশ, আমার টিএসআর বাহিনী এবং বিরাট অংশের উপজাতিদের সমর্থন ছিল, তাই উগ্রপন্থী দমন হয়েছে। কিছুটা পরিবর্তন হয়েছে, সারেন্ডার করতে বাধ্য হয়েছে, এবং সেটা সমর্থন ছিল না। তাইলে ত্রিপুরাতে আরো উপজাতি এলাকাতে উপজাতিদের আরো উন্নয়ন, আরো শিক্ষা অনেকগুলি হইতো, সবগুলি তো একবার হয় না, এটা বাধা ছিল। কিন্তু এখন যে আবার আমরা সেই স্লোগানগুলি দেখি, একটা জাতি বিদ্বেষী ভাব আমার মনে হয়। এটা আমরা দেখছি, যারা যারা সেই লাইনে গেছিলেন সেটা আমরা দেখলাম, কিন্তু আমরা চাই না অতীতটা ত্রিপুরার যে আসুক। আমরা জুনের দাঙ্গা দেখেছি, সেটা দুর্ভাগ্যজনক। না, এখন দেখুন রাজবাবু, এই যে অনুপ্রবেশ নিয়ে আমরা যখন আলোচনা করছি, অনুপ্রবেশ, কাদের অনুপ্রবেশ নিয়ে দেশ চিন্তিত, যারা অবশ্যই সন্ত্রাসবাদী কার্যকলাপ করার লক্ষ্যে আমাদের কাঁটাতারের বেড়া পেরিয়ে বা সীমান্ত পেরিয়ে দেশে প্রবেশ করেন, তাদের নিয়ে অবশ্যই চিন্তিত। এবং ত্রিপুরামথার নেতৃত্বরা কিন্তু বারবার বলছে দেশের নিরাপত্তা হুমকির মুখে, রাজ্যের নিরাপত্তা হুমকির মুখে। কারণ যা অনুপ্রবেশ করছে, এর মধ্যে যে অনুপ্রবেশকারীদের মধ্যে যে সন্ত্রাসবাদীরা নেই, টেররিস্টরা নেই, সেটা কিন্তু বলা যায় না। কেন, কিছুদিন আগে আমরা দেখেছি পেহেলগামে কি হয়েছে, সেটা সব দেশবাসী সবটা জানে। এখন আমরা একটু অন্যদিকে যাই আলোচনাটা, আমরা আপনার কাছে আসবো আরেকবার। গৌরাঙ্গবাবু, এই যে ত্রিপুরায় নৃগোষ্ঠীদের মানে সংখ্যাগরিষ্ঠতা যে হ্রাস, আপনি গতদিন যেদিন আমাদের টক শোতে এসেছিলেন, আপনি বলছিলেন যে কোন সালে সেন্সাস অনুযায়ী সেটা হ্রাস পেয়েছে। এখন সেই হ্রাসটা কি অনুপ্রবেশের কারণে নাকি প্রাকৃতিক জনসংখ্যাগত পরিবর্তনের কারণে? এটা কি কোনোভাবে প্রমাণিত যে এই যে নৃগোষ্ঠীদের বা জনজাতিদের যে সংখ্যাগরিষ্ঠতা যে হ্রাস পেয়েছে, সেটা অনুপ্রবেশের কারণে? দেখুন, পরিষ্কার পরিসংখ্যানে রয়েছে, এটা তো মুখের কথা নয়,
যে এরা যেটা বলতে চাইছে যে ত্রিপুরাটা একসময় ত্রিপুরীদের স্টেট ছিল, বাঙালিরা ছিল না, বাঙালিরা সবাই অনুপ্রবেশকারী। বেইসিয়ার 71 সালের 24শে মার্চকে ধরা হয়েছে। ইতিহাস তথ্য কিন্তু এই কথা বলে না। ত্রিপুরার সীমানা মেঘনার পূর্ব পার পর্যন্ত যখন ছিল 49 অক্টোবরে যোগদান করার আগে, দুটো জেলা ছিল, বর্তমান যে পার্বত্য ত্রিপুরা যেখানে আমরা থাকছি, আর রয়ে গেল সমতল ত্রিপুরা। টোটাল জনসংখ্যা ছিল, আমি 31 সালের যেটা সেন্সাস রিপোর্ট, সেইখানে টোটাল জনসংখ্যা ছিল 3,82,450 জন। শতাংশ হিসাবে আমরা যদি ধরি তাহলে 2.5% ছিল মাত্র উপজাতি, আর 97.5% ছিল বাঙালি। আচ্ছা, 1931 আগে। আগে। তারপর 31 সালের সেন্সাসের কথা বলছি, ত্রিপুরা মার্চ করে 49 সালে, তারপর প্রথম 51 সালে লোক গণনা শুরু হয়। তারপর থেকে 2011 অব্দি, এখন তো লোক গণনা হয়নি, যে জনবিন্যাস আমার কাছে ডাটা রয়েছে, একদম কি বলবো, পরিসংখ্যান দপ্তর থেকে যে ডাটা, সেটাই গতদিন আপনি বলেছিলেন। আমি এখানে একটা কথা মেনশন করতে চাই, যে জনসংখ্যার বৃদ্ধির যে হিসাবটা রয়েছে সরকার হিসাব মতোই, সেইখানে আমি 51 সাল থেকে যে জনসংখ্যার হিসাবটা, টোটাল হিসাবটাতে দেখা যায় যে বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার এবং উপজাতি জনসংখ্যার বৃদ্ধির হার আমি অঙ্ক করে বের করেছি। বাঙালি জনসংখ্যার বৃদ্ধির হার 460.87%, হোয়ারেজ উপজাতি জনসংখ্যার বৃদ্ধির হার 507.56%। এই যে জনসংখ্যা বৃদ্ধি দুভাবে হয়েছে, একটা হচ্ছে জন্মগত কারণে, আর এটা হচ্ছে মানে ওপার ত্রিপুরার থেকে পশ্চিম দিক থেকে পূর্ব দিকে, মানে বর্তমান ত্রিপুরাতে ঢুকেছে, বাঙালিরা ঢুকেছে দেশ পার্টিশন বা কি বলবো ত্রিপুরা ভাগের কারণে। আজকে যদি বাঙালিরা ঢুকেছে, উপজাতিরা ঢুকেছে, চাকমা মুখ থেকে শুরু করে ঢুকেছে, এটা অস্বীকার করার নেই। আজকে যদি ত্রিপুরা ভাগ না হতো, যদি ভারত ভাগ না হতো, পুরো ত্রিপুরাটা যদি ভারতের সঙ্গে মার্চ করত, আসার কোনো দরকারই ছিল না বাঙালিদের। আজকে আমাদের এই কি বলবো অপবাদ শুনতে হচ্ছে, আমরা অনুপ্রবেশকারী। সত্যিকারের ইতিহাস যদি বলা হয়, আমার কাছে যে বইটা আছে, এই বইটা অনেকের কাছে আছে, এই বইয়ের মধ্যে ইতিহাস, তথ্যভিত্তিক ইতিহাস তুলে ধরেছেন আমাদের এই রাজ্যের একজন প্রখ্যাত ব্যক্তি জহরাচার্য। সেইখানে বলা আছে পরিষ্কার, উনি উল্লেখ করেছেন রাজুয়ারি বাবু, যে ত্রিপুরাতে উপজাতিদের রাজত্ব শুরু হয়েছে 15 শতাব্দীতে, এবং ত্রিপুরার প্রথম যে রাজা, তার নাম রত্নমাণিক্য, যার পূর্ব নাম ছিল রত্নফা, তার ব্যবহৃত একটা মুদ্রা পাওয়া গেছে 1464 খ্রিস্টাব্দের। তার আগের কোনো মুদ্রা পাওয়া যায়নি। ত্রিপুরা রাজ্যের যে স্থাপত্য, আপনার কি বলবো, ওইদিকে পিলাক থেকে শুরু করে ঊনকোটি পর্যন্ত, এই স্থাপত্যগুলি কে তৈরি করছে? বাঙালিরা। ত্রিপুরা রাজারা এখানে আসার আগে এখানে এই যে ত্রিপুরা 4টা রসুবাদ শাসন করেছে বাংলার রাজারা, বাঙালি রাজারা, এবং মাঝখানে মুসলমান রাজারা রাজত্ব করেছে। তারপর থেকে এখানে রাজতন্ত্র শুরু হয়, এবং ত্রিপুরার এই মেঘনার পূর্ব পার নিয়ে যে সাবেক ত্রিপুরা ছিল, এই ত্রিপুরার অধিবাসী বাঙালি এবং ট্রাইবেল। আমি যে জনসংখ্যার হিসাবটা দিলাম, দেখা যাচ্ছে যে এখানে বাঙালি মেজরিটি 97%। তাহলে আপনার কথা অনুযায়ী তাহলে এই নৃগোষ্ঠীদের মানে এই যে মানে বলা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠতা হ্রাস পেয়েছে, সেটা তো তাহলে অনুপ্রবেশের কারণে নয়, সেটা তাহলে প্রাকৃতিক যে জনসংখ্যাগত যে পরিবর্তন তার জন্য হয়েছে, তার জন্য হয়েছে। অথচ এরা উস্কানিমূলক কথাবার্তা বলছে, বাঙালি এসে ভর্তি হয়ে গেছে এবং বাঙালির কারণে তাদের বঞ্চিত হচ্ছে। কিন্তু ঘটনা হচ্ছে ঠিক তার উল্টোটা। দাদা উল্লেখ করেছেন এখানে, আমি এটাকে সমর্থন করছি। এই যে বাঙালি আগমন, বাঙালির সংস্পর্শ পাওয়াতেই তারা লেখাপড়া থেকে শুরু করে যাবতীয় এই যে আজকে উন্নতি হয়েছে, এরা ভাবছে যে বাঙালির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে, এই করে উস্কানি দিয়ে। এই যে বললাম না যে এদের কোনো এজেন্ডা নেই, কর্মসূচি নেই, প্ল্যান নেই, আদর্শ নেই, মানুষের কল্যাণ কি করে করব। তার জন্য এই ধরনের সুশুরি দিয়ে সস্তা রাজনীতি করে হিংসার মানে পরিস্থিতি তৈরি করেছে, এবং যার পরিণাম আমরা ভোগ করেছি অতীতে 80 সালে, যেটা আমরা চাই না আগামী দিন আবার ফিরে আসুক। কিন্তু এই ধরনের প্রপাগান্ডা চললে কি আর প্রতিক্রিয়া আছে? আগামী দিনে কিন্তু
যদি কোনো পরিস্থিতির অবনতি ঘটে না, ওকে, তার জন্য দায়ী থাকবে এরা। না না, সেটা সেটা কোনোভাবেই আমরা কেউ চাই না এবং কোনো রাজ্যবাসী সেটা চায় না। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের রাজ্যের যে সম্প্রীতির যে পরিবেশ, ঐক্যের যে পরিবেশ জাতি উপজাতি, সেটা অবশ্যই থাকবে, কিন্তু রাজনীতির জায়গায় থাকবে। এখন রাজবাড়ী বাবু, আপনারা বা আমরা ৩৫ বছর আমাদের শাসন ক্ষমতায় ছিলেন রাজ্যে। এখন তিপ্রামথার মতে বাংলাদেশি অনুপ্রবেশে ত্রিপুরার আদিবাসী সমাজের হুমকির মুখে। এই যে দাবি, মানে বলা হয় যে অনুপ্রবেশের ফলে জনজাতিরা বা আদিবাসীরা, উপজাতিরা, তাদের সমাজ হুমকির মুখে, তাদের বিভিন্ন যে অধিকার সেগুলো হুমকির মুখে পড়ে। এই দাবির পক্ষে নির্ভরযোগ্য কি কোনো প্রমাণ আছে যে এতজন প্রবেশ করেছে, এই প্রবেশের ফলে এদেরকে এই সুবিধা দিতে গিয়ে এই উপজাতিরা বা জনজাতিরা সেই সুবিধা থেকে বঞ্চিত হয়েছে? এই ধরনের প্রমাণ কি কোনোভাবে আছে? মানে আপনারা কি জানেন কি কিছু? না, ওরা যে বক্তব্যটা তুলেছে যে অনুপ্রবেশ কারণে উপজাতিদের ক্ষতি হয়েছে, কিন্তু আমরা দেখলাম 100% রোস্টার মান্না ত্রিপুরা রাজ্যের বাম সরকার 25 বছর মধ্যে 5 বছর বাদে সমস্ত কিছু, সমস্ত রেকর্ডগুলি আছে, আমরা তো দেখি না। আমরা যদি দেখি তাদের উন্নয়ন, তার শিক্ষা, লেখাপড়া, সেইগুলি তো ভাষায় আসে। তার যে অর্থনৈতিক ডেভেলপটা, আমরা এখন দেখি পাহাড়ের ভিতরে দালান আছে। আপনি যান শান্তির বাজার, আপনি যান রিয়াং বস্তিতে, আপনি যান সেই অন্য জায়গায়, তাদের বাড়ি ঘরের চেহারা পরিবর্তন হয়েছে। সরকারের একটা দৃষ্টিভঙ্গি ছিল এবং আমাদের বামপন্থীদের যারা পিছনে থাকে তাদেরকে সামনের সারিতে তুললে আনা। কারণ ভারতবর্ষের সংবিধানে যা হয়েছে, এই কারণে যারা এসটি এসসি পিছড়ে পড়া মানুষ, তাদেরকে সামনে অর্থনৈতিক শক্তিশালী করে। এখন যে এরা চেষ্টা করে, এদের কাছে নির্দিষ্ট একটা, রঞ্জিত বাবুদের কাছে যদি একটা নির্দিষ্ট প্রমাণ থাকে যে 1900, এখন প্রশ্ন রয়েছে 1971 সাল, 1971 সালে 24শে মার্চ, 1971 সালে বাংলাদেশ স্বাধীনতার পরে ইন্দিরা, ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ সাহেবের যে চুক্তি, সেই চুক্তির একটা ভিত্তিবস্তু ধরা হয়েছিল, সেটা 71। আমরা কমিউনিস্ট পার্টি কিন্তু তাকে সমর্থন করেছি, সেই সময় করেছিলাম, যাতে আমাদের কোনো, আমরা আগে বলছি যে এটা এখনো করি। এখন কোনোভাবে যদি সেখানে অনুপ্রবেশ করে, তাদের একটা হিসাব তারা বাইর করা উচিত যে আমরা 71-এর পর এই জাতি গোষ্ঠী, সেটা উপজাতি হোক, বাঙালি হোক, হিন্দুস্তানি হোক, অন্য ধর্মের মানুষ হোক, তাদের একটা নির্দিষ্ট, আমি রাজবাবু, আপনি এই যে নির্দিষ্ট কথাটা বলাতে আমি আরেকটা ক্লিপ শোনাতে চাইবো, যেটা কিছুদিন আগে তিপ্রামথার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অনিমেষ দেববর্মা, যখন ওনারা ডেপুটেশন দিতে যান এবং ওনারা যান গভর্নরের কাছে, রাজ্যপালের কাছে, তখন উনি বেরিয়ে যে সাংবাদিকদের মুখোমুখি হয়ে যে কথাগুলো বলেছিলেন, যে বক্তব্য রেখেছিলেন, আমি সেই বক্তব্যটা শোনাতে চাইবো। সেখানে উনি স্পষ্ট করে কিছু বলেছিলেন, তারিখের কথা বলেছিলেন, শুনুন একবার। তো এই বিষয়ে তিপ্রামথা মনে করে যে আমরা সবাই জানি যে ত্রিপুরায় মার্জারের পর 1949 থেকেই কিন্তু অনেক আমাদের ভাই বোনেরা তারা বাংলাদেশ থেকে আসতে হয়েছে এবং একটা যুদ্ধও হয়েছে পাকিস্তানের সাথে। 1971-এ যখন বাংলাদেশ গঠনের জন্য যুদ্ধ হয়, সেই কালে সরকারি তথ্য অনুযায়ী আমাদের এই ত্রিপুরা রাজ্যে, আমরা যারা, আপনারা সবাই যারা ত্রিপুরার, আমরা স্বীকার করে নিয়েছি যে 6,09,000 রিফিউজি যারা বাংলাদেশের বা সেই কালের পূর্ব পাকিস্তানের লোক ছিলেন, তারা এখান থেকে আর যাবেন না, এখানেই থাকবে। তো আমরা আদি ত্রিপুরার লোক, তিপ্রা বা বাঙালি, মণিপুরি, যাই আমরা আছি, প্লাস 6,09,000 আমরা হলাম ভারতবর্ষের ত্রিপুরার অ্যাকচুয়াল নাগরিক। তো এদের বাইরে যারা আসবে, ইন্দিরা এবং শেখ মুজিবুর রহমানের মধ্যে একটা চুক্তি হয় যে 71-এর সেই ডেটটার পর একটা কাট অফ ডেট ছিল, 24 তারিখ মার্চ হবে সেইটা। সেই ডেটের পরে যারা আসবে তাদেরকে বিদেশি বলে চিহ্নিত করা হোক। ওকে, এখানে এলো সেই 1971 সালে 24শে মার্চের কথা। এবং মন্ত্রী অনিমেষ দেববর্মার কথা অনুযায়ী উনি বলছেন যে 6,09,000 রেফিউজি এবং 1971-এ 24শে মার্চের আগে যারা এসেছেন ধরে নেওয়া হয়েছে, স্বীকার করে নেওয়া হয়েছে তারা ভারতবর্ষের অ্যাকচুয়াল নাগরিক।
এখন এখানে মন্ত্রী অনিমেষ দেববর্মা, তিপ্রামথার বিধায়ক রঞ্জিত দেববর্মার কথার মধ্যে কিন্তু আমরা কিছুটা পার্থক্য খুঁজে পাচ্ছি। রঞ্জিত দেববর্মা বলেছেন যে পূর্বতন পাকিস্তান বা বাংলাদেশ থেকে যারা এসছে তাদেরকে অবৈধ অভিবাসী বা অনুপ্রবেশকারী চিহ্নিত করে তাদেরকে রিপোর্ট করার জন্য দাবি করা হচ্ছে। তাহলে এখানেই প্রশ্নটা আসে যে আমরা এই যে চুক্তি অনুযায়ী ইন্দিরা মুজিব যে চুক্তি, সেই চুক্তি অনুযায়ী বা পরবর্তী সময় যে রাজীব গান্ধীর যে আসাম অ্যাকর্ড হয়েছে সেই অ্যাকর্ড অনুযায়ী ত্রিপুরায় অনুপ্রবেশকারী কারা, অবৈধ অভিবাসী কারা এবং কাদের বিরুদ্ধে এই দাবি করা হচ্ছে, আপনারা কি জানেন, কতটুকু জানেন? এখন এই বিষয়ে দেখেন, আমরা তো একটা সুস্পষ্ট বক্তব্য আছে আমাদের। 71-এর সময় যারা সেখানে রিফিউজি হয়েছিল, দ্যাট মিনস অত্যাচারিত হয়ে যারা এখানে আসছিল, মুসলমান হিন্দু ধর্মের মধ্যে বা বিভিন্ন অংশের মানুষ এখানে এসেছিল, 71-এর পর যখন দেশটা স্বাধীন হলো তখন সমস্ত যে ক্যাম্পগুলি করা হয়েছিল সমস্ত ক্যাম্প থেকে লোকগুলি চলে গেল। 2-4 জন কিছু লোক এই দেশে দিক হতে পারে, আর আমরা সেটা অস্বীকার করি না যে কিছু একটা অংশ সেপার থেকে আসে নাই, সেটা আমরা অস্বীকার করি না। তাহলে এই 6,09,000 কারা? এই 6,09,000 রিফিউজি যার কথা বলছিলেন মন্ত্রী অনিমেষ দেববর্মা, এনারা কারা? এদের যুদ্ধের রিফিউজি হবে, শরণার্থী হবে? নিশ্চয়ই। আচ্ছা, হ্যাঁ বলুন। 6 লক্ষ এই সময় যে সময় ছিল তারা শুধু যুদ্ধের সময় তারা সেখানে এসেছিল, এবং যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সেই দেশে আবার তারা চলে গেছে, এবং সেইখানে সেই সমস্ত যে সময় রেকর্ড আছে তার যে ক্যাম্পগুলি করা হয়েছিল সেই ক্যাম্পের যদি রেকর্ড আমরা দেখি, দেখা যাবে সমস্ত ক্যাম্প থেকে সেই লোকগুলি চলে, কারণ তো রেকর্ডেড এটা ক্যাম্পে যারা ছিল তাদের খাদ্য পোশাক এন সবগুলি দেওয়া হয়েছিল, এবং সেটা রাষ্ট্রসংঘের থেকেও যেগুলো আছে সেটা রেকর্ড আছে। এটা তো আমি শুধু বললে হবে না, সেই রেকর্ডটা থেকে যদি দেখা যায় যে এই লোকগুলি আসার পর চলে গেছে। এখন বাংলাদেশের সরকার পরিবর্তনের পর বা সেইখানের কিছু মৌলবাদী আমরা দেখি, যেমন এখন যে প্রশ্ন যে মৌলবাদীরা সব দেশেই, সেটা হিন্দু মৌলবাদী হোক আর মুসলমান মৌলবাদী হোক আর খ্রিস্টান মৌলবাদী হোক, তাদের একটা ভূমিকা থাকে। এরা মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নানান কাজ করে। কিছু কিছু লোক হয়তো আসতে পারে, সেটা আমরা একদম যদি সেটা বলি যে আসে নাই, আমি কিন্তু সেটা কমিউনিস্ট পার্টি হিসেবে আমি ব্যক্তি হিসেবে অস্বীকার করি না, আইতে পারে, কিন্তু সেইটা তাদের বাইর করা উচিত, বা সরকারের দায়িত্ব যে কে বা কারা 71-এর উপরে সেখানে আছে। আমরা ত্রিপুরার একটা জনগোষ্ঠীর উপর তার চাপ পড়ে সেটা আমরা চাই না। আমরা উপজাতিদের পক্ষে আগেও ছিলাম, এখনো আছি, এবং আমার ত্রিপুরা রাজ্য গণপরিষদ সেই বাঙালি পাহাড়ের ঐক্যের মধ্যে সেটা গড়ে উঠেছিল, আমরা আজও সেই দিকে আছি। এখন অনুপ্রবেশের যে বিষয়টা আনছে, যে সেই রেকর্ড আছে, সেই রেকর্ড দেখুক। ত্রিপুরার যে রেশিও, যেটা উনি বলেছেন যে রেশিও, এখন জন্মের হার বাড়ছে, এখন লোক সংখ্যা বাড়ছে, আগে আসছিল যে সংখ্যা তার চেয়ে অনেক গুণ বেশি গেছে, কারণ প্রবল জনসংখ্যা বাড়তেই থাকে, সেই কারণে হয়তো বাড়ছে। এখন প্রশ্ন যেটা আমি বলবো যে এরা রঞ্জিত বাবুর যে স্লোগান, সেই স্লোগানটা যদি থাকতো যে আমার ত্রিপুরা রাজ্যের উপজাতিদের এলাকায় স্কুল করুক, ইউনিভার্সিটি করুক, কলেজ করুক, উন্নত চিকিৎসা হোক, চাকরির সংস্থান হোক, আমি বুঝতাম যে সে উপজাতিদের জন্য তার স্লোগানটা তার মঙ্গলের জন্য, কিন্তু সেটা নাই। আমরা তো চাই যারা এখন যারা আমাদের দেশের মধ্যে যারা দুষ্কৃতি করে, সেটা পাকিস্তান হোক, বাংলাদেশ হোক, আরাকানের কেউ আসুক, তাদেরকে আমরা সমর্থন করি না, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে, এবং আমরা তাদেরকে বলি যে সরকার এদের চিহ্নিত করুক, তাদের দোষী যারা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হোক, এবং সেইখানে তাদের থেকে বের করে দেওয়া হোক। গৌরাঙ্গবাবু, অনুপ্রবেশ বন্ধ করলে কি মানে জনজাতিদের সাংস্কৃতিক, একদম অনুপ্রবেশ বন্ধ করলে কি মানে জনজাতিদের বা এই যে সাংস্কৃতিক হোক বা ধরুন অর্থনৈতিক অধিকার, যেসব অধিকারের কথা বলা হচ্ছে, সেগুলো কি নিশ্চিত হবে বলে মনে করেন? এবং পাশাপাশি তিপ্রামথা কি এই ইস্যু ব্যবহার করে মানে বৃহত্তর তিপ্রাল্যান্ডের যে দাবি, সেই দাবিকে মানে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করছে? দেখুন, অনুপ্রবেশ নিয়ে যে কথাটা এখন চলছে, এটা শুধু জাতিবিদ্বেষ, এটা পরিষ্কার হয়ে গেছে। এই যে অনিমেষ বাবুর যে তথ্যটা দিলেন, আমি যে পরিসংখ্যানটা দেখালাম, এটা কিন্তু সরকারি তথ্য, এইখানে কিন্তু এই হিসাবটা নেই। এই হিসাবটা উনি কিভাবে কোত্থেকে পেলেন, কিভাবে দিলেন আমি জানি না। কোনটা আপনি 6,09,000 রিফিউজি? হ্যাঁ, এই হিসাবটা কিন্তু নেই। জনসংখ্যার বৃদ্ধির যে রেশিওটা আমি দিলাম, এটা গভর্নমেন্টের দেওয়ার টেবিল, এটা আমাদের বানানো টেবিল না।
এখানে কিন্তু এই হিসাবটা ধরা পড়ছে না। তো এটা উনি করতে পেলেন, এটা উনি জানবেন, উনি বুঝবেন। এখন কথা হচ্ছে ত্রিপুরাতে কি রিফিউজি বলে কারুরকে চিহ্নিত করা আছে যে 6,09,000 কথা উনি বললেন? না, নেই নেই, আমরা তো জানি না। অ্যাকচুয়াল নাগরিক পরে উনি আমরা বলেছেন জানি না, এবং পরিসংখ্যানের মধ্যে এটা নেই। তো এটা আমরা কি করে মেনে নেব? গেল এটা। তারপর যেটা উনি বলেছেন, এটা আমিও বলতে চাই, শরণার্থী যখন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সবাই চলে গেছে, এক দুজন থাকলে থাকতে পারে, এটা আমিও অস্বীকার করছি না, কিন্তু এই তথ্যটা খুঁজে বের করতে হবে, না করে গোটা জাতিকে আমি টার্গেট করে দিলাম, এটা চলতে পারে না। এই সমস্ত নেই না, গোটা জাতিকে তো কোনোভাবেই টার্গেট করা হচ্ছে না। এখানে প্রশ্ন হচ্ছে যে তীব্রামতার দাবি তো একদম সুস্পষ্ট যে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারী যারা অবৈধভাবে ভারতবর্ষে প্রবেশ করেছে তাদেরকে চিহ্নিত করে ডিপোর্ট করা হোক। তীব্রামথার এই দাবি একজন নাগরিক হিসেবে তো সমর্থনযোগ্য, যে যারা বাংলাদেশ থেকে অবৈধভাবে আমার দেশে প্রবেশ করেছে, এবং শুধু বাংলাদেশ থেকে নয়, সেটা আরাকান থেকে রোহিঙ্গারাও প্রবেশ করছে, এবং আমরা কিভাবে বুঝতে পারছি প্রবেশ করছে, যেখানে বারবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদেরকে আটক করার খবর পাচ্ছি, সেটা রেলওয়ে পুলিশ হোক, রাজ্য পুলিশ হোক, সীমান্তে বিএসএফ হোক, বারবার আটক হচ্ছে। তখনই আমরা বুঝতে পারছি যে অনুপ্রবেশ হচ্ছে, তার জন্য তো আটক হচ্ছে। না, অনুপ্রবেশ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। রোহিঙ্গা অনুপ্রবেশ করছে, বা এই যে বললাম বাংলাদেশের অস্থিরতার জন্য কেউ কেউ প্রবেশ করছে, কিন্তু যেইভাবে কথাটা তোলা হচ্ছে লার্জ স্কেলে, এইটা কোনোভাবে মানা যায় না। তাহলে সরকার রয়েছে, প্রশাসন রয়েছে, বর্ডার সিকিউরিটি রয়েছে, লার্জ স্কেলে লোক আসে থেকে, তাহলে গভর্নমেন্ট কি করছে? কারণ এগুলি হচ্ছে অতিরিক্ত, অতিরঞ্জিত কথা, মানুষকে উত্তেজিত করার কথা। তো এই জায়গাতেই আমাদের বক্তব্য এইভাবে টার্গেট করে। আজকে রোহিঙ্গাদের নিয়ে যে কথা হচ্ছে, এই ব্যাপারে কারোর কোনো আপত্তি নেই, কিন্তু লক্ষ্য করুন পাশাপাশি এই যে ত্রিপুরা রাজ্যে কি বলবো চাকমারা প্রবেশ করেছে, মগেরা প্রবেশ করেছে, আদার্স যারা ট্রাইব জনগোষ্ঠী, মঙ্গোলীয় ব্লাডের যারা, তাদের কথা কি ওরা একবার উত্থাপন করেছে? করেনি তো। বললেই তো হবে না বাংলাদেশি, বললেই হবে না। এখানে বাঙালি কথাটা স্পষ্ট প্রচ্ছন্নভাবে রয়েছে, এটা অস্বীকার করলে হবে না। গৌরাঙ্গ, রঞ্জিত বাবুরা যখন বলছেন যে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ হচ্ছে, বাংলাদেশি অনুপ্রবেশ, যদি বাংলাদেশ থেকে অন্য যারা উপজাতিরা যদি এসেও থাকে তাহলে তো তারা বাংলাদেশি। সেখানে বাংলাদেশ থেকে এসছে মানেই বাঙালি বলে কোনো কথা নেই, এমন ভাবে কিন্তু উচ্চারিত হয়নি ব্যাপারটা। এখন আমরা রঞ্জিত দেববর্মার বক্তব্য শুনেছি, উনি বলছেন যে বাংলাদেশ থেকে যে অনুপ্রবেশ হচ্ছে, এখন সেখানে তো অন্য জাতি থাকতে পারে। এটা কথাটা এখন চাপে পড়ে সমালোচনা হচ্ছে, কিছু কথা রিফাইন করেছে, কিন্তু ওদের যারা ফলোয়ার্স এরা কিন্তু বিভিন্ন রকম ভাবে যে স্লোগান দেয় বা কথাবার্তা বলে, এর মধ্যে কিন্তু কথার মধ্যে চলে আসে কিন্তু এগুলি অফেন্সিভ হয়ে গেছে। আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে, আমরা ছোট্ট করে আপনাদের কাছ থেকে চাইবো এই ইস্যুতে মানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এই মুহূর্তে কি ভূমিকা হওয়া উচিত বলে আপনারা মনে করেন? আমি মনে করি, আমরা মনে করি যে মানুষের সমস্যা, আমরা ভারতবাসী, এক সময় যখন ভারতবর্ষ অখণ্ড ছিল, বর্তমান বাংলাদেশ, পাকিস্তান সব নিয়ে একটাই দেশ। আজকে দেশ পার্টিশনের জন্য এই সমস্যা তৈরি হয়েছে, প্রথম দেশভাগ, দ্বিতীয়বার সমস্যা তৈরি হয়েছে ত্রিপুরা ভাগ নিয়ে। এই সমস্যার যারা জনক তারা এই বর্তমান পরিস্থিতির জন্য দায়ী, এবং সাধারণ মানুষ যারা এই পরিস্থিতির মুখে পড়েছে তাদেরকে তো বাঁচতে হবে। তাদের বাঁচার প্রশ্নে আজকে বাংলাদেশ ডিস্টার্ব, এইখানে নিরাপত্তা পাচ্ছে না, আসছে এইখানে, তো এইভাবে তারা কোথাও ঠাই পাচ্ছে না। এরা কি মরে যাবে? এদের বাঁচার ব্যবস্থাটা কে করবে? কেউ না কাউকে করতে হবে। কি করা প্রয়োজন? ভারত গভর্নমেন্টের দায়িত্ব রয়েছে, ওই পারে যারা রয়েছে, দেশ পার্টিশনের কারণে, ত্রিপুরা পার্টিশনের কারণে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা যাতে যে যেখানে থাকছে, ওই দেশে যারা থাকছে তারা যাতে নিরাপত্তা থাকে, এর জন্য ভারতের পক্ষ থেকে যেটা করা দরকার, রাষ্ট্রীয়ভাবে যেটা করা দরকার, এই ভূমিকাটা নিতে হবে। আর এইখানে যারা রয়েছে, আজ সারা দেশে মার খাচ্ছে, আমরা ত্রিপুরাতে মার খাচ্ছি, উত্তর পূর্বাঞ্চল মার খাচ্ছি, এইটা কেন হবে? ভারতের জাতীয় প্রতিশ্রুতি, স্বাধীনতার প্রতিশ্রুতি কেন বাস্তবায়ন হবে না? ওকে, আমি অনুষ্ঠানের সময় ফুরিয়ে যাচ্ছে। রাজবাবু, আপনাদের কি মনে হয় এই মুহূর্তে কেন্দ্র সরকার, রাজ্য সরকারের কি ভূমিকা নেওয়া উচিত এই মুহূর্তে? আপনাদের কোনো দাবি আছে? আমাদের বা আমার নিজের একটা বক্তব্য হলো, ত্রিপুরা রাজ্যে ভারতবর্ষের শান্তির প্রশ্নে, তার সিকিউরিটির প্রশ্নে যদি কেউ এসে তাকে চিহ্নিত করুক, তাতে আমাদের কোনো বাধা নেই।
আচ্ছা, কিন্তু প্রশ্ন হলো, আমি সেখানে একটা কথা বলতে চাই, সেটা দুর্ভাগ্যজনক, এবং সেটা যদি দেখি যে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যেখানে ঘোষণা করলো যারা হিন্দু আমি তাদেরকে সিটিজেনশিপ দিব, হুম, আমার কথা না, হুম, তাহলে সিটিজেন দেবে, এটা তো এরাই উৎসাহিত করেছে। হুম, কেন্দ্রের এখন সরকার যিনি আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, উনি ঘোষণা দিয়েছেন যে আমরা যারা হিন্দু, একমাত্র মুসলিম ছাড়া আমি তাদেরকে সেখানে সিটিজেনশিপ দিব, আমি নাগরিকত্ব দেব। আমি তো বলবো যে কেন্দ্রীয় সরকার তার জন্য দেয়, যদি কেউ এসে থাকে দায়ী হইল কেন্দ্রীয় সরকার, উনার ঘোষণা যে যারা হিন্দু। কিন্তু আমরা কমিউনিস্ট পার্টি সিপিআই তার বিরোধিতা করছি, কোনো জাতি গোষ্ঠী কোনো ধর্ম নিয়ে সেটা করা যায় না। হুম। আমরা আগেও সেটা বিরোধিতা করছি, এখনো করছি। তো যে উৎসাহিত করছে কেন্দ্রীয় সরকার, তাদের উচিত কেন্দ্রীয় সরকার স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলা। আর আমরা সেই কথা বলবো যে ত্রিপুরার যে সরকার যারা আছে, কেন্দ্রের যে তারা সোর্স আছে, তারা চিহ্নিত করুক, আলোচনা করুক, কে বা খারাপ। রাজবাড়ি বাবু, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, কিন্তু আপনি যে কথাটা বলছিলেন সি এর কথা লাস্ট হ্যাঁ। মোমেন্টে তুললেন, একদম অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, হাতে সময় নেই। আমরা যদি সি এর কথা বলি, তাহলে এখানে আপনি বলছেন যে আমাদের দেশ, যেখানে আমরা তাহলে ইতিহাসে যেতে হয়, দেশ ভাগ হয়েছিল দ্বিজাতির তত্ত্বে, এবং সেখানে জাতির ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল। এখন সেই দেশে যদি যারা সংখ্যালঘু যারা, তারা যদি নির্যাতিত হয়, তাহলে তাদেরকে ধর্মীয় কারণে যদি নির্যাতিত হয়, তাহলে 2014 সালের ডিসেম্বরের 31 তারিখের আগে যারা ভারতবর্ষে প্রবেশ করেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে বলে এটা সিএ আইনে রয়েছে। আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করতে পারি। এখন সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই অনুপ্রবেশ, এখন যারা অনুপ্রবেশ করছে এবং নিরাপত্তার কারণে যে অনুপ্রবেশকারীদের নিয়ে যে এই দাবি আন্দোলনগুলো হচ্ছে, তীব্রামথা দাবি আন্দোলন করছে, তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে বলে তারা দাবি আন্দোলন করছে, সেই বিষয়ের সঙ্গে আমরা এই সিএটাকে এই মুহূর্তে কি একসঙ্গে জুড়ে দিতে পারি? দেখুন, এই যে কেন্দ্রীয় সরকার যেহেতু একটা সিদ্ধান্ত নিচ্ছে, আমরা তার বিরোধিতা করেছিলাম ধর্মের ভিত্তিতে, ওনারা বলেছেন ধর্মের ভিত্তিতে, সেটার বিরোধিতা করেছে। ঠিক, সেটা কিন্তু সেটা অন্য মানবিক বিষয়। প্রশ্নে হুম। দেশ যখন স্বাধীন হয় জাতিগত জাতিতত্ত্বে, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়, আমরা কমিউনিস্টরা কিন্তু সেটা সেই সময় বিরোধিতা করেছি, আজও বলছি। ওকে। সেইখানে যদি সেই ভাগ হওয়ার পরে আমার সরকারের একটা কেন্দ্রীয় সরকারের একটা দায়িত্ব থাকবো মানবিক প্রশ্নে, যে যারা সেখানে নানানভাবে এসছে তাদেরকে সেটেলমেন্ট করা উচিত, এবং তাদের যাতে সেই ব্যবস্থাটা হয়, আমরা সেটা মনে করি। ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজবাবু আপনাকে ধন্যবাদ, গৌরঙ্গবাবু আপনাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আজ দর্শক বন্ধুরা, তিপ্রামথার অনুপ্রবেশ বিরোধী আন্দোলন নিঃশব্দে প্রাসঙ্গিক ও সামাজিক নিরাপত্তার পক্ষে জোরালো পদক্ষেপ। তবে অনেকেই মনে করছেন একটি সুসংহত মানবিক ও আইনি কাঠামোর মধ্যে থেকেই এই দাবিগুলো বাস্তবায়নের প্রয়াস চালানো উচিত, যাতে প্রকৃত নাগরিক ক্ষতিগ্রস্ত না হন এবং রাজনীতির ছায়া ইস্যুটি বিভ্রান্ত না হয়। তিপ্রামথার আন্দোলন অনেকের চোখেই জনজাতি গোষ্ঠীর সাংস্কৃতিক আত্মরক্ষার প্রচেষ্টা, আবার কারোর মতে তা একটি কৌশলগত রাজনৈতিক অবস্থান। তাই প্রশ্ন রয়েই যায়, এই ইস্যুতে কি আমরা সবাই মিলে সঠিক সমাধানের দিকে এগোচ্ছি? মানবিকতা, নিরাপত্তা ও অধিকার, এই তিনটির ভারসাম্যই কি সমাধান পথ নির্ধারিত হবে? তা সময় বলবে। আর দেশ, দুনিয়া ও রাজ্যের সব খবর দেখার জন্য আপনারা চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।